উত্তরবঙ্গের কাছে মুষলগঞ্জ নামে একটি জায়গা, সেখানেই অবস্থিত একটি গভীর জঙ্গল। সেই জঙ্গলে দিনের বেলাতেও কেউ প্রবেশ করতে পারে না, আর রাতের বেলাতে সেই জঙ্গল থেকে ভেসে আসে এক সদ্যজাত শিশুর কান্না এবং এক মহিলার আর্তনাদ। এই নিয়েই আমাদের এইবারের ভৌতিক গল্প, অঙ্কিতা ঘোষের কলমে মুষলগঞ্জের জঙ্গলে। অঙ্কিতা ঘোষ ইতিমধ্যেই তার লেখা বিভিন্ন গল্প বিভিন্ন নামি দামি ইউটিউব চ্যানেলে সাড়া ফেলেছে, জিতে নিয়েছেন তিনি শ্রোতাকুলের মন। এবারে আমরা শুনে নেব তারই কলমে এই ভৌতিক গল্প মুষলগঞ্জের জঙ্গলে। শুরু হচ্ছে আমাদের নিবেদন, আর গল্পের সূত্রধার হিসেবে রইলাম আমি মৌমিতা। শুনে নিন মুষলগঞ্জের জঙ্গলে। ট্রুথ না ডেয়ার, তাড়াতাড়ি বল। ট্রুথ ট্রুথ। এই সবসময় ট্রুথ নেওয়া যাবে না। ছাড় না মিথিলা, বেটা সত্যবাদী যুধিষ্ঠির হওয়া বার করছি। বাছাধনে হলেই ট্রুথ নেওয়া তো। আচ্ছা বলতো সমীর, তোর মনের গোপনে থাকা সেই সুন্দরীর কথা, যার ছবি তুই তোর হৃদয়ে এঁকেছিস, যার নাম তুই তোর মনে লিখেছিস, কিন্তু তাকে এখনো বলতে পারছিস না, তার নামটা কি? বলে দে তো দেখি। সমীর এবারে বিপদে পড়ল। ওর সামনেই বসে রয়েছে করবী। ইচ্ছা করেই মিথিলা আর সৌগত এই বদমাইশি করেছে ওর সাথে। ওদের মিচকি মিচকি হাসি দেখে রাগ হলো সমীরের। দীর্ঘ 2 বছর ধরে করবীকে লুকিয়ে লুকিয়ে ভালোবেসে যাচ্ছে সমীর, কিন্তু ঘুণাক্ষরেও সেই কথা করবীকে জানতে দেয়নি। সমীরের ভয় হয় এই কথা জেনে ফেললে করবী যদি ওকে রিজেক্ট করে দেয় কিংবা এতদিনের বন্ধুত্ব নষ্ট করে দেয়। কি রে বল, ট্রুথ নিলি যে, এবার স্বীকার কর। ডেয়ার নিচ্ছি, বল কি করতে হবে। আবার আউট পাহাড়কে নিচে চল, তাহলে এইবার তোকে একটা দারুণ ডেয়ার দিচ্ছি। সৌগত আর মিথিলা ফিসফিস করে একবার আলোচনা করে নিল। সৌগত বলল, গভীর রাতে তোকে যেতে হবে সোজা মুষলগঞ্জের জঙ্গলে। সেখানে ওই পুরনো বটগাছটার গায়ে তোকে তোর নিজের নাম লিখে রেখে আসতে হবে। কাল সকালবেলা কিন্তু আমরা গিয়ে দেখব যে তুই নিজের ডেয়ারটা পুরো করেছিস কিনা। চমকে উঠল করবী, বলে উঠল, এ কি বলছিস তোরা? মাথা খারাপ হয়ে গেছে নাকি? সব ঘটনা জেনেও এত রাতে সমীরকে ওখানে পাঠাচ্ছিস? ওলে বাবালে, কত চিন্তা। তোরা পারিসও বটে, একে অপরের উপর এত দরদ, অথচ আসল কথাটা কেউ কাউকে বলতে পারিস না। এই প্রথম সমীর করবীর চোখে নিজের প্রতি ভালোবাসা লক্ষ্য করল। এই সুযোগ, এই ডেয়ার পুরো করেই ও করবীর চোখে হিরো হবে। ইতিহাস সাক্ষী, মেয়ে মানুষেরা সাহসী ছেলেদের প্রেমে তাড়াতাড়ি পড়ে। সমীর এক বাক্যে রাজি হয়ে গেল। করবীর হাত ধরে বলল, চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না। আমি তাড়াতাড়ি ফিরে আসব, আর এসে তোর সঙ্গে গোপনে কিছু কথাও সেরে নেব। করবীর মুখ লজ্জায় রান্না হয়ে গেল। গোপনে সমীর যে ওকে কি কথা বলতে চলেছে সেটাও ভালো করেই জানে। হাতে একটা টর্চ আর পকেটে একটা চক নিয়ে সমীর গভীর রাতে বেরিয়ে পড়ল মুষলগঞ্জের জঙ্গলের দিকে। শুনশান রাত, ঝিঝি পোকার কলতানের মধ্য দিয়ে ঘন ঝোপঝাড় পাশে রেখে সমীর এগিয়ে যাচ্ছে সেই অভিশপ্ত জঙ্গলের দিকে। দূরে কোনো পাহাড়ি ঝর্ণার জলের শব্দ ওর কানে আসছে। মুষলগঞ্জ জঙ্গলের গভীরে রয়েছে এক বিরাট বটগাছ। স্থানীয় লোকেরা ওই বটগাছকে বুড়ো বটগাছ বলে। সমীরের গন্তব্য এখন সেই গাছটাই। এই জঙ্গলের মধ্যে কোনো হিংস্র জন্তু জানোয়ার নেই, এমনকি সাপ খোপের ভয়ও নেই, তাই রক্ষে। তবুও এত রাতে এই নিঝুম এলাকায়, এই গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলে অতি বড় সাহসী ব্যক্তিরও গা ছমছম করবে। এমন সময় ওর কানে এলো একটা শব্দ, কান্নার শব্দ। সদ্যজাত শিশু জন্মেই যেভাবে কাঁদে, এই কান্নার শব্দটাও ঠিক সেই রকম।
সমীর নিজের টর্চের আলোতে দেখল ওর সামনেই দণ্ডায়মান সেই বুড়ো বটগাছ। উজ্জ্বল দীপ্তি খেলে গেল ওর চোখে। তাড়াতাড়ি পকেট থেকে চক বের করে সেই গাছের কাছে গিয়ে নিজের নাম লিখতে গেল। এমন সময় ওর পিছনে একজন নারীর মৃদু কণ্ঠ শোনা গেল। এই যে শুনছেন, আমায় একটু সাহায্য করবেন? চমকে উঠল সমীর। হাত থেকে টর্চটা মাটিতে পড়েই আলোটা নিভে গেল। সমীর তাড়াতাড়ি পিছনে ফিরে তাকালো, কিন্তু ঘন অন্ধকারে কাউকে স্পষ্ট দেখতে পেল না। তবে ওর পিছনে যে একজন নারী দাঁড়িয়ে রয়েছে সেটা সেই নারীর কণ্ঠস্বরেই প্রমাণ হয়েছে। হঠাৎ সেই সদ্যজাত বাচ্চার কান্না আবারও শুরু হলো, এবারে একেবারেই কানের সামনে। সমীরের গলার স্বর কম্পিত হলো। জিজ্ঞাসা করল, কে? আমি আর আমার বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছি, আপনি একটু আমাদের সাহায্য করবেন? এমন সময় সমীরের হাত থেকে পড়ে যাওয়া টর্চ দপ করে জ্বলে উঠল। এই অন্ধকার চাদরে মোড়া সামনে যে নারী দাঁড়িয়ে রয়েছে তার উলঙ্গ পোড়া পা ভেসে যাচ্ছে রক্তে। এই দৃশ্য দেখে হাড় হিম হয়ে গেল সমীরের। বাচ্চাটা তখনও তারস্বরে কেঁদে যাচ্ছে। আস্তে আস্তে টর্চটা তুলে নিয়ে সমীর সামনে দাঁড়ানো নারীর মুখের উপর আলো ফেলল। সেই নারী মূর্তি যে এই পার্থিব জগতের প্রাণী নয় তা বুঝতে সমীরের সামান্য সময়টুকুও লাগলো না। অর্ধ উলঙ্গ সেই নারী নিজের কোলে নিয়ে রয়েছে একটা সদ্যজাত শিশু। ওরা দুজনেই আগুনে পুড়ে একেবারে ঝলসে গেছে। কালো লাল কুঁচকানো পোড়া চামড়া, গলে যাওয়া চোখ, নাক, মুখ দেখে সমীরের গলা একেবারে শুকিয়ে গেল। তখনই ও লক্ষ্য করল মহিলাটির আর ওই সদ্যজাত শিশুটির একমাত্র যোগসূত্র অর্থাৎ আম্বিলিক্যাল কর্ড বা নাড়ি এখনো কাটা হয়নি। ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো সমীর। এবারে মহিলাটি নিজের বাম হাত এগিয়ে দিল ওর দিকে। সেই হাতে রয়েছে একটি ধারালো ছুরি। সে কিছুটা সমীরের দিকে এগিয়ে এসে বলল, আমি আর আমার বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছি, আপনি একটু আমাদের সাহায্য করবেন? এই নাড়িটা একটু কেটে দেবেন, বড় কষ্ট পাচ্ছি আমরা, দাও না গো। সমীরের হাত পা ঠান্ডা হয়ে এলো। হাতের টর্চ মাটিতে পড়ে এবারে ভেঙে গেল। আর একটুও সময় নষ্ট না করে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলো সমীর। ওর পিছনে ধাওয়া করে গেল সেই সদ্যজাত শিশুর ক্রন্দন ধ্বনি এবং সেই মহিলার করুণ সুরের আরতি। এই নাড়িটা একটু কেটে দেবে, বড় কষ্ট পাচ্ছি আমরা, দাও না গো। ছুটতে ছুটতে সমীর নিজের গলায় হঠাৎ একটা চাপ অনুভব করলো। দড়ির মতো কিছুতে তার গলা আস্তে আস্তে পেঁচিয়ে যাচ্ছে। ধীরে 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 সমীর শূন্যে উঠতে লাগলো। গলার ফাঁস আরও চেপে বসলো। সমীরের ঝুলন্ত পা ছটফট করতে লাগলো। গলার থেকে সেই ফাঁস ছাড়িয়ে নেওয়ার অনেক 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 চেষ্টা করেও ব্যর্থ হলো সমীর। ওর চোখ দুটো কোটর থেকে বেরিয়ে এলো। জিভটা ঝুলে পড়ল। গাল দুটো ফুলে উঠল। গলার শিরাগুলো ফুলে যন্ত্রণায় ফেটে যেতে লাগলো। শেষ মুহূর্তেও সমীরের কানে এলো সেই শিশু কণ্ঠের নির্মম কান্না এবং সেই মহিলার বেদনায় ভরা আরতি। এই নাড়িটা একটু কেটে দেবে, বড় কষ্ট পাচ্ছি আমরা, দাও না গো। রাত শেষে ভোর কেটে সকাল হয়ে গেল, কিন্তু সমীর ফিরে এলো না। ওর বন্ধুরা রিসর্টের কিছু লোকজন নিয়ে পৌঁছে গেল জঙ্গলে, সেই বটগাছের সামনে। সেখানে গিয়ে তারা সবাই সাক্ষী হলো একটা মর্মান্তিক দৃশ্যের। করবী আর মিথিলা সেই দৃশ্য দেখেই চিৎকার করে উঠল। বিস্ফারিত দৃষ্টি নিয়ে সৌগত তাকিয়ে রইল সেই গাছের দিকে। গাছ থেকে ঝুলে রয়েছে সমীরের মৃতদেহ। গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে সমীরের, কিন্তু কোনো দড়ির সাহায্যে সমীরের গলায় ফাঁস দেওয়া হয়নি, বরং ওর গলায় ফাঁস দেওয়া হয়েছে একটি নাভি রজ্জুর সাহায্যে।
2024 20শে নভেম্বর। সন্ধেবেলায় পাড়ার ক্লাবে মন দিয়ে ক্যারাম খেলছিলাম আমি আর অমিয়। গেমটা বেশ জমে এসেছে। আমার আর অমিয়র পয়েন্ট যখন একদম সমান সমান, শুধুমাত্র লাল ঘুঁটি ফেলার অপেক্ষা, ঠিক এমন সময় হুড়মুড় করে ক্লাবের দরজা প্রায় ভেঙে ঢুকে এলো সুখেন। সুখেনের মুখের দিকে তাকিয়ে আমরা দুজনেই বেশ অবাক হলাম। কি ব্যাপার, ব্যাটার মুখে এত হাসি কেন? শুনলে অবাক হবেন, এই সুখেন বাড়ুজ্যের জীবনে একমাত্র সুখ ছাড়া সবই ছিল। বছর দুয়েক ধরে ওকে কেউ হাসতে দেখেনি। আসলে বছর দুয়েক আগে ওর সাথে এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল যার পরে বেচারা একেবারেই হাসতে ভুলে যায়। ঘটনাটা কি বলছি। 2 বছর আগে ফাল্গুন মাসের কোনো এক শুভ বা অশুভ লগ্নে বেচারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারপর থেকেই ওর জীবনে আর কোনোদিনও সুখের স্থান হয়নি। ওর বউয়ের নাম কালিকা। নামের প্রভাব যে মানুষের মধ্যে ভালোভাবেই পড়ে সেটা ওর স্ত্রীকে না দেখলে আমরা বুঝতে পারতাম না। ওর বিয়ের প্রভাব শুধু ওর ওপর পড়েনি, বরং ওর বিয়ের পর আমাদের মন থেকেও বিয়ে করার ইচ্ছে মুছে যায়। বিয়ের পর থেকেই সুখেন মাঝে মধ্যে বউয়ের থেকে লুকিয়ে আমাদের পাড়ার ক্লাবে এসে একদান ক্যারাম খেলেই বাড়িতে ছুটে পালাতো। কিন্তু আজ এরকম হাসি হাসি মুখে ওকে সামনে দেখে আমরা অবাক হয়েছিলাম। সুখেন আমার পিঠে সজোরে চপেটাঘাত করে হাসতে হাসতে বলল, বন্ধুগণ, 15 দিনের জন্য আমি স্বাধীন হয়েছি। অমিও ক্যারাম বোর্ডের থেকে চোখ না তুলে সুখেনের উদ্দেশ্যে বলল, কেন, বউ 15 দিনের জন্য ডিভোর্স দিয়েছে নাকি? আমি হেসে ফেললাম। সুখেন গম্ভীর হয়ে বলল, না, তবে 15 দিনের জন্য তিনি বাড়ি থেকে বিদায় নিয়েছেন। কেন রে, ঝগড়া হয়েছে? ঝগড়া করে বাড়ি ছেড়ে যাওয়ার মতো মেয়ে আমার বউ নয়। আসলে ওর বাপের বাড়িতে ওর ডাক পড়েছে, কার একটা বিয়ে আছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমায় দেখতে শুনতে ভালো বলে রক্ষে পেয়ে গেলাম। আমার স্ত্রী ওখানে এত শালির মাঝে আমায় মধ্যমণি করতে চান না। তাহলে তো এখন তোর হেব্বি রেলা। তাই জন্যই তো তোদের বলছি, চল না এই 15 দিনের জন্য কোথাও একটু ঘুরে আসি। বউ থাকলে সারাক্ষণ নিজে বাড়ি থেকে বেরোয় না, আর আমাকেও বাড়ি থেকে বেরোতে দেয় না। বিয়ের আগে তোদের সাথে কত বেরিয়েছি, আর এখন বাড়িতে বসে বসে পচে মরছি। চল না, কোথায় যাবি বল, পাহাড় না সমুদ্রে? অমিও সুখেনের পিঠে হাত রেখে বলল, কিন্তু ভাই, সুখেনের তো জঙ্গল পছন্দ। তুই কি করে জানলি ভাই? সিম্পল, জঙ্গল পছন্দ না হলে ওরকম বাঘিনীর সাথে তো থাকা যায় না। সেদিনই ক্লাবে বসে আমরা 3 জনে মিলে ঠিক করলাম ডুয়ার্সে যাব। এখনও আমাদের 3 জনের কারোরই ওইখানে যাওয়া হয়নি, তবে ভিড়ভাড়টা আমরা 3 জনেই অপছন্দ করতাম। ঘুরতে যাব অর্থাৎ আরাম করব, যতটুকু ইচ্ছে সেখানে ঘুরে দেখব, আর ইচ্ছে না হলে ঘুমিয়ে কাটাবো। আমরা ডুয়ার্সের একটা অফবিট জায়গা বেছে নিলাম ছুটি কাটানোর জন্য। জায়গাটার নাম মুষলগঞ্জ। ডুয়ার্স থেকে বেশ অনেকটাই ভিতরে, চারিদিকে গাছপালা, নদী, পাহাড়, ঝর্ণা ও জঙ্গল সমেত এই গ্রামের অবস্থান। এই পুরো গ্রামে ট্যুরিস্টের আসা যাওয়া এতটাই কম যে সেখানে কেবল একটি মাত্র রিসর্ট রয়েছে, যার নাম মুষলগঞ্জ রিসর্ট। সেখানে ফোন করে আমাদের 3 জনের থাকার মতো একটা বড় রুম বুক করে নিতে হলো। তারপর আর কি, একেবারে কলকাতা টু ডুয়ার্স। রবিবার দেখে আমরা 3 মূর্তি মিলে বেরিয়ে পড়লাম। শিয়ালদহ থেকে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ঠিক রাত 8:35 আমাদের নিয়ে যাত্রা শুরু করে পরের দিন সকাল 9:10 নিউ মাল জাংশনে আমাদের নামিয়ে দিল। স্টেশনেই আমাদের রিসর্টের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল। সেই গাড়িতে বসে আমরা রওনা দিলাম মুষলগঞ্জের দিকে। ছোটবেলা থেকে ভূগোল বইতে কিংবা কোনো ভ্রমণ বিষয়ক ম্যাগাজিনে পড়ে এসেছি ডুয়ার্সের সৌন্দর্যের কথা। তখন পড়তে যত না ভালো লাগতো, আজ এখানে এসে তার থেকেও অনেক বেশি ভালো লাগছে। ডুয়ার্স অর্থাৎ দুয়ার বা দরজা, যা ভুটান ও ভারতের সংযোগস্থল। এই অরণ্যাঞ্চলের নদীগুলি হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট, তাই এই নদীগুলি সারা বছরে জলপূর্ণ থাকে। তিস্তা, তোরসা, জলঢাকা প্রভৃতি নদীর সৌন্দর্যের কথা কে না জানে। আমাদের গাড়ি এগিয়ে চলেছে বন জঙ্গলের বুক চিরে। রাস্তার দুদিকেই দেখা যাচ্ছে চায়ের বাগান ও ঘন বনাঞ্চল।
কিছু দূর এগিয়ে আমাদের পথে পড়ল মূর্তি নদী, গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প। আরও কিছু দূর এগিয়ে জলঢাকা নদীর ওপর জলঢাকা হাইডল প্রজেক্ট দেখে কয়েকটা নাম না জানা পাহাড়ি ঝর্ণাকে একপাশে রেখে আমাদের গাড়ি ঘুরল মুষলগঞ্জ গ্রামের দিকে। মুষলগঞ্জ ভারী সুন্দর গ্রাম। গাড়ি চলেছে খাড়াই পথ দিয়ে, যার একদিকে গভীর খাদ আর অন্যদিকে গভীর জঙ্গল। এখানেও প্রচুর কফি বাগান ও রাবার প্ল্যান্টস চোখে পড়ল। সবুজ শান্ত প্রকৃতির আনন্দ উপভোগ করতে করতে আমরা পৌঁছলাম আমাদের মুষলগঞ্জ রিসর্টে। রিসর্টের ম্যানেজার একজন বাঙালি ভদ্রলোক, নাম ভোলানাথ পাল। তিনি আমাদের যথেষ্ট ভালোভাবে আপ্যায়ন করলেন। আমাদের এই 3 তলা রিসর্টের বর্ণনা করতে হলে একটা বিশেষণ ব্যবহার করা যায়, অসাধারণ। রিসর্টের 1 তলায় অফিস ঘর, রান্নাঘর আর ম্যানেজারের ঘর রয়েছে এবং 2 তলা ও 3 তলায় ট্যুরিস্টের থাকার মোট 4টি ঘর। এই ঘরগুলোর আবার এক একটা নাম আছে। 2 তলার 2টি ঘরের নাম গরুমারা আর জলদাপাড়া, আর 3 তলার 2টি ঘরের নাম চাপড়ামারি ও চিলাপাতা। এই 4টি নামই ডুয়ার্সের দর্শনীয় স্থানগুলির নামানুসারে দেওয়া হয়েছে। আমাদের থাকতে দেওয়া হলো জলদাপাড়া নামক ঘরে। এই ঘরের সামনের করিডোর থেকে অপূর্ব দৃশ্য চোখে পড়ে। চারিদিকে সবুজে সবুজ পাহাড় এবং সেই পাহাড় সংলগ্ন একটি ঝর্ণা দেখে আমরা মুগ্ধ হলাম। এই ঝর্ণার অপর দিকেই একটা গভীর জঙ্গলও রয়েছে। ম্যানেজার ভোলানাথ বাবু বললেন, ওই জঙ্গলের নাম মুষলগঞ্জ জঙ্গল। একসময় ওই জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার দেখা যেত, তবে এখন আর কিছু দেখা যায় না। ভাই, আজ আমরা কোনো সাইট সিন করবো না, কেবল ঘরে বসে ভালো মন্দ খাবার খাবো আর আরাম করব। স্নান টান সেরে আমরা গরম গরম ভাত, ডাল আর মাংসের ঝোল খেয়ে টানা 6-7 ঘন্টা ঘুম দিলাম। ঘুম থেকে উঠলাম রাত 8টায়। এই গ্রামের মধ্যেই একটা ছোট বাজার আছে যেখানে ভালো ভালো ভুটানি দ্রব্য পাওয়া যায়। আপনারা একবার সেই বাজারটা ঘুরে দেখতে পারেন। এখানেই বলে রাখি, আমরা ছাড়া এই অফ সিজনে মুষলগঞ্জ রিসর্টে আর কোনো ট্যুরিস্ট ওঠেনি। তাই আমাদের সঙ্গে আলাপ জমানোর জন্য ভোলানাথ বাবু আমাদের 3 জনকেই বসার ঘরে চা পানের আমন্ত্রণ জানালেন। আমরা কোথায় কোথায় ঘুরতে যেতে পারি, একটু যদি গাইড করেন। এমন সময় একটা ছেলে ভোলানাথ বাবুর অফিস ঘরে ঢুকে এলো। ছেলেটির বয়স 18-19-এর বেশি নয়। মাথা চুলকোতে চুলকোতে সে ভোলানাথ বাবুর পাশে এসে দাঁড়ালো। ছেলেটির অস্বাভাবিক আচরণ দেখে মনে হলো ছেলেটি হয়তো অসুস্থ। এ আমার ভাগ্নে সুজয়। বোন আর ভগ্নিপতি মারা গেছে বহুদিন আগে, তখন থেকেই ও আমার সঙ্গেই থাকে। ওর আসলে একটু মাথা ব্যামো আছে। ডাক্তার দেখাননি? দেখিয়েছি, কিন্তু ডাক্তারও কিছু করতে পারেনি। জন্মে থেকে ও কিন্তু এরকম ছিল না, কিন্তু বছর 5 আগে একদিন হঠাৎ করে ওর খুব জ্বর এলো। ডাক্তার দেখিয়ে জ্বর কমলেও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ল। ও কিছুই করে না, চুপচাপ ঘুরে বেড়ায়। ছেলেটি ঠিক যেভাবে এই ঘরে এসেছিল সেইভাবেই ঘর থেকে চলে গেল। তখনও ওর অবস্থা আমাদের মনে কোনো সন্দেহ জাগিয়ে তোলেনি। পরের দিন ভোরবেলায় উঠতে হবে। আশেপাশের দর্শনীয় স্থান দেখার জন্য যে গাড়ি ঠিক করা হয়েছিল সেই গাড়ি আমাদের নিতে আসবে ঠিক সকাল 7টায়। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে তাই আমরা শুয়ে পড়লাম। বাড়িন, এই বাড়িন, ওঠ ভাই। গভীর রাতে আমার নাম ধরে ডাকতে লাগলো সুখেন। আমি ঘুম জড়ানো কণ্ঠে বললাম, কি হলো, রাত দুপুরে ডাকছিস কেন? ভাই শোন না, একটা আওয়াজ হচ্ছে, শুনতে পারছিস? ওফ, তোর ভ্যাজভ্যাজানি ছাড়া এই রাত দুপুরে আর কারোর আওয়াজই শুনতে পাচ্ছি না রে। সবেমাত্র শেষ কথাটা উচ্চারণ করেছি, তখনই কানে ভেসে এলো একটা শব্দ। তারস্বরে কাঁদছে একটি শিশু। আমি উঠে বসে দেখলাম সুখেন আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। আমার খাটের পাশের লাইট জ্বালিয়ে আমি সুখেনের ভয়ার্ত মুখের দিকে তাকালাম। এই কান্নার শব্দ অনেকক্ষণ ধরে শুনে যাচ্ছে। এতক্ষণ ধরে একটা বাচ্চা কেঁদে যাচ্ছে আর কেউ চুপ করাচ্ছে না, এটাও সম্ভব? হয়তো অন্য কোনো ট্যুরিস্ট এসেছে রিসর্টে। তুই এত ভাবিস না, শুয়ে পড়। না রে না,
আরে মনে নেই ভোলানাথ বাবু কি বললেন, এখনো অবধি নতুন ট্যুরিস্টের বুকিং হয়নি। আর একটা কথা ভাব, আশেপাশে কিন্তু আর একটাও লোকালয় নেই, তাহলে এত রাতে বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসবে বলতো? আমি খাট থেকে নেমে আমাদের করিডোরে গেলাম। সামনের অন্ধকার ঘন কালো জঙ্গল দেখে আমার সর্বশরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল। শিশুটির কান্না তখনও থামেনি। সুখেন বিরক্ত হয়ে বলল, অমিয়টা কুম্ভকর্ণের বাচ্চা নাকি রে? এত জোরে কান্নার শব্দ শুনেও নাক ডেকে ঘুমোচ্ছে। আমি মন দিয়ে সেই কান্নার শব্দটা শুনে চলেছি। সেই কান্নায় একটা বিশেষত্ব আছে। দীর্ঘ সময় ধরে মন দিয়ে শুনলে বোঝা যায়, যখন মায়ের গর্ভের অন্ধকার ভেদ করে সদ্যজাত শিশুর চোখে পৃথিবীর আলো এসে পড়ে, তখন সে যেমনভাবে কাঁদে, এই কান্নাটাও ঠিক সেরকম। সুখেন আর আমি মিনিট 5 দাঁড়িয়ে থেকেও সেই কান্নার উৎসকে চোখে দেখতে পেলাম না। খানিক পরে আমি বললাম, চল, ভালো লাগছে না, যার যেখানে যে ইচ্ছে কাঁদুক, আমরা ঘুমোই। আমি আর সুখেন সবে ঘরে প্রবেশ করতে যাচ্ছি, এমন সময় সেই কান্নার শব্দের সঙ্গে যুক্ত হলো নারী কণ্ঠের একটি ছেলে ভোলানো গুনগুনানি স্বর। আমরা এক নিমেষে আবার সেই জঙ্গলের দিকে তাকালাম। এইবারে বুঝলাম শব্দটা আসছে সেই জঙ্গলের ভিতর থেকে। এই অন্ধকার রাতে গভীর জঙ্গলের মধ্যে একটি শিশুর ক্রন্দন ধ্বনি এবং এক নারী কণ্ঠে গুনগুন শব্দ শুনে আমরা দুজনেই শিহরিত হয়ে উঠলাম। সুখেন কম্পিত স্বরে বলল, ভাই, এসব জঙ্গল টঙ্গল এরিয়াতে শুনেছি ভূত প্রেত থাকে। বাজে বকিস না তো, ভেতরে চল। যদিও কথাটা সুখেনকে বিরক্ত হয়েই বললাম, কিন্তু ভয় যে আমার লাগেনি তা নয়। ঘরে এসেও বেশ কিছুক্ষণ আমরা সেই শব্দ শুনতে পেলাম, কিন্তু ভোর হওয়ার সঙ্গে সঙ্গে সেই শব্দটাও বাতাসে মিলিয়ে গেল। সেই দিন সারা রাত আমাদের ঘুম হলো না। ভোরবেলা অমিয় ঘুম থেকে উঠতেই সুখেন উত্তেজিত হয়ে ওকে গতকাল রাতের ভয়ানক অভিজ্ঞতার কথা সব জানিয়ে দিল। যদিও আমি এটা চাইনি। অমিয়র সব ব্যাপারে ইয়ার্কি ঠাট্টা মারা স্বভাব রয়েছে, তাই জন্য ছোট থেকেই সিরিয়াস কোনো ম্যাটার আমি ওর সঙ্গে শেয়ার করি না। সুখেনের কথা শুনে প্রথমেই অমিয় ভুবন কাঁপানো হাসি হেসে নিল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, সুখেনের না হয় মাথা খারাপ, তোরও কি মাথাটা একেবারে গেছে? সুখেন ভুল কিছু বলেনি, আমরা রাতে সত্যিই ওই শব্দ পেয়েছি। আরে বাবা, আমি একবারও বলিনি যে তোরা মিথ্যে কথা বলছিস, কিন্তু সদ্যজাত বাচ্চা কাঁদছে আর তার মা তাকে ভোলানোর জন্য গুনগুন করে গান গাইছে, এটা শুনে তোদের ভয় কেন লাগলো সেটাই বুঝতে পারলাম না। ভয় লাগবে না? গভীর জঙ্গলে কোনো মা তার বাচ্চাকে নিয়ে ঢুকে তার কান্না থামায়? কে তোদের বলল যে জঙ্গল থেকেই আওয়াজটা আসছে? রিসর্টের আশেপাশের কোনো বাড়িতে বাচ্চা কাঁদতে পারে না? আমাদের সামনে কহাত দূরেই তো জঙ্গল, ওখান থেকেই ওই আওয়াজটা আসছিল, পুরো ইকো হচ্ছিল। বিশ্বাস না হলে জিজ্ঞাসা কর না বারিনকে। বারিনকে জিজ্ঞাসা করার কিছু নেই, ফাঁকা পাহাড়ি বন জঙ্গলপূর্ণ এলাকা, সেখানে তোর আমার বা যে কারোর কণ্ঠস্বরই ইকো হবে, এতে ভয়ের কিছু নেই। এখন তাড়াতাড়ি চল, ভোলানাথ বাবু নিশ্চয়ই গাড়ি রেডি করে রেখেছেন। আমরা আর কেউ অমিয়র সঙ্গে তর্ক করলাম না, বরং অমিয় যেটা বলছে সেটাকেই মেনে নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। মুষলগঞ্জ থেকে বেরিয়ে সুন্দর রাস্তা দিয়ে আমাদের গাড়ি প্রথম যেখানে গিয়ে দাঁড়ালো সেটা হলো মহাকাল টেম্পল। তারপর আমরা গেলাম নদী, পাহাড় এবং চা বাগান সমন্বিত এলাকা সামসাং ভিউ পয়েন্টে। তারপর পৌঁছলাম রকি আইল্যান্ডে। এখানে জলে রয়েছে ভীষণ স্রোত, পাথরগুলোও বেশ পিছল। সুখেন উত্তেজিত হয়ে একটা পাথরে পা দিতেই মুখ থুবড়ে জলের মধ্যে পড়ে যাচ্ছিল। অমিয় ওকে ধরে ফেলল। দেখিস ভাই, বউয়ের ভয়েতে আমাদের সঙ্গে এসে আত্মহত্যা করিস না, তুই মরলে তোর বউ এসে আমাদেরও জ্যান্ত কেটে ফেলবে। সেখান থেকে বেরিয়ে আমরা দেখে নিলাম ঝালং ভিউ পয়েন্ট, অ্যাপল স্টোন ভিউ পয়েন্ট এবং বিন্দু গ্রাম। এই বিন্দু গ্রামটি ভারতের শেষ গ্রাম। এরপর থেকেই ভুটান শুরু হয়ে যাচ্ছে। ঘোরাঘুরি শেষ করে রিসর্টে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল।
আমরা সবাই ফ্রেশ হয়ে আবার চলে এলাম ভোলানাথ বাবুর অফিসে। উনি আমাদের ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কে সব কথা শুনলেন। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আজ তো এতগুলো জায়গা ঘুরলাম, আশেপাশে আর কোনো জায়গা কি বাকি আছে যেখানে এখনো ঘোরা হয়নি? না, আশেপাশে তো আর কোনো জায়গা বাকি নেই। আমাদের করিডর থেকে যে জঙ্গলটা দেখা যায় সেই জঙ্গলে যাওয়া যায় না? ভোলানাথ বাবু চা খাচ্ছিলেন। অমিয়র এই কথা শুনে ওনার বিষম লেগে গেল। নিজেকে সামলে নিয়ে বললেন, ও কথা মুখেও আনবেন না বাবু, ওই জঙ্গল ভালো নয়। আমরা তিনজনেই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম। অমিয় প্রশ্ন করল, ভালো না মানে কি বলতে চাইছেন? জীবজন্তু আক্রমণ করবে নাকি? না না মশাই, ব্যাপারটা জীবজন্তু নয়। ওই জঙ্গলে জীবজন্তুরাও থাকতে পারে না, এমনকি সাপ খোপও নয়। ওই জঙ্গলটা অভিশপ্ত। অভিশপ্ত? হ্যাঁ, অভিশপ্ত। আজ থেকে বহু বছর আগে ওই জঙ্গলটা একেবারেই সাধারণ ছিল, কিন্তু তারপর ওই জঙ্গলের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য জঙ্গলটি অভিশপ্ত হয়ে যায়। এখন ওই জঙ্গলে মানুষ প্রবেশ করে না। আগে তাও সকালের দিকে লোকে যাতায়াত করত, কিন্তু এই 5 বছর আগের ঘটনার পর সকালবেলায়ও কেউ ওই জঙ্গলে প্রবেশ করে না। কেন? 5 বছর আগে এমন কি ঘটেছিল? বছর 5 আগে একজন ছেলেকে ওই জঙ্গলের বুড়ো বটগাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ছেলেটি আপনাদের মতোই এখানে ঘুরতে এসেছিল। ওর সঙ্গে ছিল আরও 3 জন বন্ধু। যদিও রাতের বেলা জঙ্গলে সেই ছেলেটা একাই যায়, কিন্তু আর সে জীবিত ফিরে আসেনি। কেসটা কি হয়েছিল একটু বলুন না দাদা, এমনিও এখানে বসে বোর হচ্ছি, এরকম হাড় কাঁপানো গল্প শুনলে মনটাও ভালো হবে। এই যে আপনারা আমার থেকে গল্পটা শুনতে চাইছেন, এতেই আমি খুশি হলাম। গল্প বলতে না আমি ভীষণ ভালোবাসি। আপনাদের তাহলে পুরো ব্যাপারটা খুলেই বলি, একেবারে প্রথম থেকে, যখন থেকে এই জঙ্গল অভিশপ্ত হলো। যদিও সেই গল্পটাও আমার কানে শোনা, চোখে আমি কোনোদিনও কিছু দেখিনি, তবে মাঝে মাঝে অনুভব করেছি। আজ এই মুসলগঞ্জ জঙ্গলের সম্পূর্ণ ইতিহাস আপনাদের জানাচ্ছি। 1 কাপ চায়ে দীর্ঘ চুমুক দিয়ে বলতে শুরু করলেন ভোলানাথ বাবু। এখানকার কিছু লোকাল মানুষজনদের থেকে এই ঘটনার কথা আমি শুনেছি। বহুদিন আগের কথা। মুসলগঞ্জের বৃহৎ ঘন জঙ্গলের পাশে এই গ্রামে কয়েক ঘর লোক বসবাস করত। তখন এই গ্রাম একেবারেই অনুন্নত। মুসলগঞ্জের জঙ্গলে তখন কিছু কিছু হিংস্র জন্তু জানোয়ারও দেখা যেত। এখানে বর্ষাকালে সাপের উপদ্রবে প্রাণ হারিয়েছে বহু মানুষ। এই গ্রামের অধিকাংশ লোকই ছিল গরিব মানুষ। ছেলে মেয়ে নির্বিশেষে কাজ করত এখানকার চা কফির বাগানে। পলাশ নামের একজন অত্যন্ত সাধারণ ছেলে চা বাগানে কাজ করতে গিয়ে প্রেমে পড়ে খেন্তি বলে একজন 12-13 বছরের মেয়ে। মেয়েটিকে পলাশের বাড়ির কেউই পছন্দ করল না, কিন্তু পলাশের জেদ, সে বিয়ে করলে ওই মেয়েকেই করবে। অজ্ঞতা ওর মা বাবা রাজি হয়ে গেল। পলাশের সঙ্গে বিয়ে হলো খেন্তির। ওরা দুজনেই একে অপরকে ভীষণ ভালোবাসত। একে অপরের প্রতি ওরা অত্যাধিক যত্নশীল। ওদের দুজনেরই এক প্রকার সুখের সংসার ছিল, কিন্তু সেই সংসারে সুখ বেশি দিন রইল না। বিয়ের বহু বছর কেটে যাওয়ার পরও খেন্তি মা হতে পারল না। গুন্তু, কবিরেজ বদ্যি, পুজো অর্চনা সমস্ত কিছুই করা হলো। এমনকি খেন্তিকে কি সব শিকড় বেটেও খাওয়ানো হলো, ভিন্ন ভিন্ন রকমের তাগা পরানো হলো, নানান জায়গায় মানত করানো হলো, তবুও খেন্তি মা হতে পারল না। পলাশ ছাড়া খেন্তিকে সকলেই উঠতে বসতে কথা শোনাতে লাগলো। বাঁজা মেয়ে মানুষ বলে গালমন্দ করতে লাগলো। সদ্যোজাত কোনো শিশুকে খেন্তির কোলে দেওয়া হতো না, শুভ কাজে ওকে ডাকা হতো না। ধীরে ধীরে খেন্তির জন্য ও শ্বশুরবাড়ির সবাইকেই প্রায় এক ঘরে করা হলো। এই রাগেই খেন্তির শ্বশুর শাশুড়ি ছেলের অলক্ষ্যে ওর ওপর অত্যাচারে শুরু করলো। প্রথম সেই অত্যাচার মানসিক ছিল, পরে সেটা শারীরিক হয়ে গেল। এমন সময় মুসলগঞ্জ জঙ্গলে আবির্ভাব হলো এক পিচাস সিদ্ধ তান্ত্রিকের। গ্রামে প্রবেশ করেই সেই তান্ত্রিক নিজের তন্ত্রজ্ঞানের মাধ্যমে অনেকের অনেক অসুবিধা দূর করে দিল। সবাই বলল ওই তান্ত্রিক ছিল ভীষণ সাহসী।
নাহলে জীবজন্তু ভরা জঙ্গলে কেউ রাতের বেলা বসে সাধনা করতে পারে? মারণ উচ্চাটন ক্রিয়া ছিল তার হাতের মুঠোয়। ছোট গ্রামে এরূপ তান্ত্রিকের মহিমার কথা রটে যেতে সময় লাগলো না। খেন্তির কানে এই খবর আসতেই একটু দেরি না করে একদিন রাতের অন্ধকারেও বেরিয়ে পড়ল সেই জঙ্গলের উদ্দেশ্যে। জঙ্গলের অনেকটা গভীরে গিয়ে খেন্তি দেখা পেল সেই তান্ত্রিকের। তান্ত্রিক তখন অগ্নিকুণ্ডের সামনে বসে সাধনায় মগ্ন। খেন্তি তাকে না ডেকেই সামনে হাত জোর করে বসে পড়ল। সাধু চোখ খুলে খেন্তিকে সামনে বসে থাকতে দেখে প্রশ্ন করলেন, কে তুই? আমার নাম খেন্তি মাঝি। এত রাতে এখানে এসেছিস কেন? ভদ্রবাড়ির বউরা এত রাতে বাড়ি থেকে বেরোয় না, জানিস না? যা, কাল সকালে আসবি। না বাবা, আমি সবার সামনে এখানে আসতে পারবো না। আমার সমস্যা আমি গোপনেই বলবো। কি সমস্যা তোর? খেন্তি নিজের সমস্ত সমস্যার কথা তান্ত্রিককে খুলে বলল। তান্ত্রিক সব শুনে বললেন, আমি তোর সাহায্য করতে পারি, তবে একটা শর্তে। খেন্তির সরল মুখে ছেয়ে গেল প্রবল আনন্দের ছায়া। উৎসাহিত হয়ে বলল, হ্যাঁ বাবা, বলুন কি শর্ত? লোভে চিকচিক করে উঠল তান্ত্রিকের চোখ। বললেন, তোর হাতের ওই সোনার বালা দুটো আমার চরণে দান কর। খেন্তি তান্ত্রিকের কথা মতোই কাজ করল। মা হওয়া ছাড়া কোনো বড় স্বপ্ন ছিল না খেন্তির। এই অসম্মানের উপমা ও আর সহ্য করতে পারছে না। সারাদিন বাঁজা বাঁজা শুনতে শুনতে ওর কান জ্বালাপালা হয়ে গিয়েছিল। তাই দ্বিতীয় কথা না বলেই নিজের দুটো বালা হাত থেকে খুলে তান্ত্রিকের চরণে দান করল। কাল থেকে রোজ রাতে তোকে আমার কাছে এসে আমার সঙ্গে বসে একটা কঠিন সাধনা করতে হবে। আমার ঈশ্বর প্রদত্ত মনুষ্য দেহের সঙ্গে মিলিয়ে দিতে হবে নিজের তুচ্ছ শরীর। তোর ভিতর থেকে আমি টেনে বার করে নেব সেই অপশক্তিকে যে তোর পেট বেঁধে রেখেছে। এই সাধনা বড়ই কঠিন, কিন্তু একবার যদি নিজেকে আমার কাছে তুই একেবারে অর্পণ করে দিস, তাহলে সেই সাধনার জোরে তুই কয়েক মাসের মধ্যেই গর্ভবতী হবি। পারবি তো? আমি পারবো বাবা। আমায় কি করতে হবে বলুন? তাহলে মন দিয়ে শোন। কাল থেকে রোজ রাতে এক হাত বস্ত্র ধারণ করে ঝর্ণার জলে স্নান সেরে আমার কাছে তোকে আসতে হবে। নিজেকে পুরোপুরি আবৃত করার চেষ্টা করা যাবে না। ওই অবস্থায় আমি তোর সঙ্গে মহা সাধনায় লিপ্ত হব। সাধনা শেষ হলে আবারও সেই ঝর্ণার জলে 3 বার ডুব দিয়ে ঘরে ফিরে যাবি। পিছনে ফিরে তখন আর তাকাবি না। বাড়ি ফিরে বরের পায়ের কাছে বসে 3 বার ওর পায়ের ধুলো মাথায় ঠেকিয়ে নিয়ে শুয়ে পড়বি। খেন্তি রাজি হয়ে গেল। সেদিন থেকে ও তান্ত্রিকের কথা মতোই কাজ করে। রোজ রাতে সবার অলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে চলে আসে তান্ত্রিকের কাছে। তারপর নামে মাত্র সাধনা সম্পূর্ণ করে বাড়ি গিয়ে স্বামীর পায়ে ধুলো দিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে খেন্তির সাধনা চলাকালীন পলাশের সান্নিপাতিক জ্বর হয়। কবিরাজ বুদ্ধি করেও কিছুতেই ওর জ্বর কমছে না। খেন্তির শাশুড়িমা ছেলেকে নিজের ঘরে রেখে সারা দিন রাত ভোর ওর শিওরে বসে ওর খেয়াল রাখছিলেন। এই সময়তে খেন্তিরও সাধনাস্থলে যেতে সুবিধে হলো। রোজ রাতে স্বামীর গভীর ঘুমের অপেক্ষা করে ওকে বাড়ি থেকে বেরোতে হতো না। সবাই ঘুমিয়ে পড়লে খেন্তি আরও সহজে বাড়ি থেকে বেরিয়ে পড়তে পারত। এইভাবে বেশ কয়েকদিন চলল। পলাশের অসুস্থতা দিনে দিনে বাড়তে লাগলো, কিন্তু খেন্তির এখন সেই কথা ভাবার সময় ছিল না। যে করেই হোক ওকে মা হতে হবে। অন্যদিকে একদিন প্রবল জ্বরের আঘাত সহ্য করতে না পেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো পলাশ। খেন্তি সম্পূর্ণ ভেঙে পড়ল। সে আর জঙ্গলে গেল না। আর কিসের সাধনা, আর কিসের প্রার্থনা, সব শেষ। পলাশের মৃত্যুর পর সাদা থান পরে বেশ কয়েকদিন কাটিয়ে ফেলল খেন্তি। তখনও আসন্ন বিপদ টের পায়নি সে। কয়েক মাস পরই খেন্তির শরীর খারাপ হলো। ভাগ্যিস কেউ একে কবিরাজের কাছে নিয়ে গেল না। কিছুদিন পর থেকেই খেন্তি বুঝতে পারল ওর আসল রোগটা কি। আমি মা হতে চলেছি। সর্বনাশ! এবারে আমি কি করব? কাউকে কি করে জানাবো যে আমি মা হতে চলেছি? আমার স্বামী সবেই মারা গেছে, কিন্তু মৃত্যুর আগে কয়েকটা মাস তো পলাশ সম্পূর্ণ শয্যায় থাকতো।
সেই সময় পলাশের শিয়রের কাছে বসে থাকতেন ওর মা, তাহলে এবার আমি কি করে সবাইকে বোঝাবো যে শুধুমাত্র সাধনার দ্বারা ওর এই সন্তান ধারণ করেছি আমি? নির্বোধ খেন্তি তখনও বুঝতে পারল না যে কি নির্মম প্রতারণার কবলে সে পড়েছিল। সন্তান ধারণের যে পন্থা, সেই গ্রাম্য সরল সাদাসিধে মেয়েকে দিয়ে সাধনার নাম করে ওই ভণ্ড শয়তান ও নিম্নমানের তান্ত্রিক করিয়ে নিয়েছিল, সেই পন্থাকেই খেন্তি ঈশ্বর প্রদত্ত ক্ষমতা মনে করেছিল। এবারে ওর মরণ ছাড়া কোনো উপায় নেই। কিন্তু ঈশ্বরের প্রদান করা সন্তানের প্রাণ নিলে যদি নরকে পচে মরতে হয়, এই ভয়ে খেন্তি নিজেকে আত্মহত্যা করতে বাধা দিল। সবার চোখের আড়ালে নিজের ঘরেই নিজেকে বন্দি করে রাখল। লোকে ভাবল পলাশের মৃত্যুর শোকে ও আত পাগল হয়ে গেছে, তাই নিজেকে একেবারে আলাদা করে রাখতে চাইছে। যখন সবাই ঘুমিয়ে পড়তো তখন খেন্তি কিছুক্ষণের জন্য ঘর থেকে বেরোতো, তারপর আবার সবাই ওঠার আগে নিজের ঘরে ঢুকে দৌড় দিত। এভাবেই সে দীর্ঘদিন কাটিয়ে ফেলল। পেটের ব্যথা হলে মুখে গামছা দিয়ে দাঁতে দাঁত চেপে পড়ে থাকত। কিন্তু প্রসব যন্ত্রণা সেইভাবে সহ্য করা কি মুখের কথা? সেই দিন খেন্তি চিৎকার করে কাঁদতে লাগলো। ভোর সন্ধ্যাবেলা প্রসব বেদনায় ছটপট করতে করতে ঘর থেকে বেরিয়ে পড়ল। শ্বশুর শাশুড়ি খেন্তির অবস্থা দেখে অবাক হয়ে গেলেন। এ কি করে সম্ভব? শাশুড়ি অবাক হয়ে বললেন, কি সর্বনেশে কাণ্ড! এই মেয়ে পেট বাঁধিয়ে বসে আছে। খেন্তির সেই অবস্থায়ও ওর শ্বশুর ওর পেটে এক লাথি মারল। ছিটকে উঠোনে পড়ে ছটফট করছিল খেন্তি। শাশুড়ি চেলা কাঠের বাড়ি পিটতে পিটতে বলে উঠলেন, কি নচ্ছাড় মেয়ে ছেলে, অন্য কার সাথে সোহাগ করে নিজের পেট বাঁধিয়ে বসে আছে। না মা, আপনি ভুল করছেন। এ আমার সাধনার ফল মা, এ আপনাদেরই বাড়ির সন্তান। খেন্তি যন্ত্রণায় ছটফট করতে করতে বলল, ওরে হারামজাদি, যত বড় মুখ নয় তোমার তত বড় কথা। ছেলে আমার মরার আগের দিন পর্যন্ত আমার সঙ্গে আমার ঘরে ছিল। জ্বরের ঘুরে যন্ত্রণায় সে কাতরাতো। ওই অবস্থায় ও তোকে মা করবে? ইয়ার কি মারার জায়গা পাওনি? আমি সারাক্ষণ আমার ছেলের শিয়রে বসেছিলাম। একটা মুহূর্তের জন্য ওকে তোর মতো ডাইনির সাথে একা ছাড়িনি। তোর মতো নির্লজ্জ বেহায়া মেয়ের সঙ্গে আমি কথা বলছি বা কেন? ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। খেন্তিকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। প্রসব যন্ত্রণায় ছটপট করতে করতে খেন্তি গ্রামের প্রত্যেকের দরজায় গিয়ে ধাক্কা দিতে লাগলো। কিন্তু নিষ্ঠুর সেই গ্রামবাসীরা কেউ ওকে সাহায্য করলো না। এতক্ষণের চিৎকারে সবাই সবটা জানতে পেরেছিল। এমনকি সেই ভণ্ড তান্ত্রিকও জঙ্গল ছেড়ে পালিয়ে গেল। খেন্তি কোথাও আশ্রয় না পেয়ে নিজের প্রাণ রক্ষার খাতিরে একটা ধারালো ছুরি জোগাড় করে জঙ্গলের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলল। অন্যদিকে খেন্তি চলে যাওয়ার পর ও শ্বশুর শাশুড়ি মিলে পরামর্শ করলেন খেন্তি আর ওর সন্তানকে বাঁচতে দেওয়া যাবে না। এই পাপের সন্তান পৃথিবীতে এলে ওদের বংশ ধ্বংস হবে। গ্রামের লোকেরা আরোই ওদের এক ঘরে করবে। তারা একটি নৃশংস পরিকল্পনা করলেন এবং গ্রামের কিছু গুন্ডা বদমাইশদের নিয়ে পাড়ি দিলেন সেই জঙ্গলে। ততক্ষণে খেন্তি একটা বুড়ো বট গাছের তলায় ছটফট করতে করতে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। সদ্যজাত শিশুর কান্নার শব্দ খেন্তি চেপে রাখতে পারল না। সেই শব্দ শুনে ওর শ্বশুর শাশুড়ি সদল বলে ওর কাছাকাছি চলে আসলেন। খেন্তি তখন সবে মাত্র তার সন্তান আর নিজের মধ্যে যে নারী বন্ধন রয়েছে সেটা সেই ধারালো ছুরি দিয়ে কাটতে যাচ্ছিল। ঠিক সেই সময় ওকে ঘেরাও করা হলো। দুজন লোক ওর হাত থেকে ছুরিটা কেড়ে নিল। তারপর ওর গায়ে কেরোসিন তেল ঢালা হলো। বাচ্চাটা আরও চিৎকার করে কেঁদে চলেছে। খেন্তি বুঝতে পারল আর সে পালাতে পারবে না। কিছুক্ষণের মধ্যেই ওদের সঙ্গে মর্মান্তিক কিছু ঘটনা ঘটতে চলেছে। সদ্যজাত সন্তানকে বুকে জড়িয়ে খেন্তি গুনগুন শব্দ করে ছেলে ভোলানো গান করে চলেছিল। শেষ অবধি ওই পাশুরা ওদের গায়ে আগুন লাগিয়ে দিল। খেন্তি সহ সেই শিশুর কান্না মুসলগঞ্জ জঙ্গল কাঁপিয়ে রেখে দিল। সেই বুড়ো বটগাছের তলায় ওরা জ্বলে পুড়ে নিজের প্রাণ ত্যাগ করল। খেন্তির মৃত্যুর কিছুদিন পর হঠাৎ একদিন সেই জঙ্গল থেকে ভেসে আসতো এক সদ্যজাত বাচ্চার কান্নার শব্দ।
এই শব্দের সঙ্গে মাঝে মাঝে একজন মহিলার ছেলে ভোলানো করুণ স্বরে গুনগুন শব্দ পাওয়া যেত। গ্রামবাসীরা ভয় পেয়ে গেল। তারা কেউ আর জঙ্গলের দিকে যেতে চাইতো না। এই ভয়ে আরও বৃদ্ধি পেল যখন খেন্তির শ্বশুর শাশুড়ি ও সেই দিনের গুন্ডা বদমাশদের মৃতদেহ জঙ্গলের ভিতর থেকে উদ্ধার করা হলো। তাদের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল সেই বটগাছের ডালে। গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে ওদের। কিন্তু ভয়ের বিষয় এখানেই শেষ নয়। ওদের গলায় কি দিয়ে ফাঁস দেওয়া হয়েছিল জানেন? আমরা মন্ত্রমুগ্ধের মতো গল্প শুনে যাচ্ছিলাম। আমাদের এই প্রশ্ন করে ভোলানাথবাবু নিজেই আবার উত্তর দিলেন। ওদের গলায় ফাঁস দেওয়া হয়েছিল নাভিরজ্জুর সাহায্যে, যাকে কিনা অ্যাম্বলিকাল কর্ড বলা হয়। আমরা তিনজনেই বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়েছিলাম ভোলানাথবাবুর দিকে। তিনি বলে চললেন, তখন থেকেই ওই জঙ্গলকে অভিশপ্ত মানা হয়। এই ঘটনা আমিও প্রথম প্রথম বিশ্বাস করতাম না। জঙ্গলের মধ্যে অনেক কুকর্ম সম্পাদনের জন্য অনেক সময় এইসব গুজব রটিয়ে দেওয়া হতো এবং দীর্ঘকাল ধরে জনশ্রুতির দ্বারা তা প্রচারিত হতো। তাই আমার মতো অনেকেই এই ঘটনা বিশ্বাস করতেন না। কিন্তু পরে আমরাও মাঝে মধ্যেই ওই জঙ্গলের ভিতর থেকে সদ্যোজাত বাচ্চার কান্নার শব্দ পেয়েছি। এমনকি গায়ে কাটা দেওয়ার মতন করুণ স্বরে একজন নারী কণ্ঠের গুনগুন করার শব্দও পেয়েছি। এবারে বলছি বছর 5 আগের একটি ঘটনা। সকালবেলা করে তখনও টুরিস্টরা এই জঙ্গল ভ্রমণ করত। সেই বটগাছ ও তার আশেপাশের জঙ্গল ছিল সেখানের একমাত্র দর্শনীয় স্থান। সবাই খেন্তির ইতিহাস শুনে সেই গাছটা দেখে আসতো, কিন্তু অধিকাংশ লোক সেই কথা কেবলমাত্র জনশ্রুতি বলেই মনে করত। ভাবত এই গ্রামে যেহেতু লোকে বেড়াতে আসে না, তাই ওই রকম কিছু জনশ্রুতির প্রচার করা হয়েছে, যাতে কৌতূহলবশত লোকে এখানে আসে। মিথ্যে বলবো না, সবাই এই ঘটনার টানেই এখানে এসে ঘুরে যেত এবং আমাদেরও লাভ হতো। সেই সময় আমাদের রিসর্টে 4 জন কলেজ স্টুডেন্ট এসেছিল, 2টি মেয়ে আর 2টি ছেলে। তারাও ওই আওয়াজ পেয়েছিল। অতি উৎসাহে সেই জঙ্গল ভ্রমণ করে সেই ঘটনাও শোনে। স্বাভাবিকভাবেই আমাদের ওরা কেউ বিশ্বাস করেনি। একদিন ওদের মধ্যেই কি একটা খেলার জন্য সমীর বলে একটি ছেলেকে বেছে নেওয়া হয়। ওই ছেলেটিকে বলা হয় সেই জঙ্গলে রাতের বেলায় গিয়ে ওই বুড়ো বটগাছে নিজের নাম লিখে আসতে হবে। ছেলেটি যায়, তবে আর ফিরে আসে না। সকালবেলা ওর বন্ধুরা এসে আমাদের সব জানায়। আমরা সঙ্গে সঙ্গে সেই জঙ্গলে সবাই মিলে প্রবেশ করি এবং গিয়ে দেখি সেই ভয়ানক দৃশ্য। ছেলেটির মৃতদেহ সেই বটগাছে ঝুলছে এবং ওর গলায় ফাঁস দেওয়া হয়েছে নাভিরজ্জুর সাহায্যে। তারপর থেকে ওই জঙ্গলে প্রবেশ নিষেধ হয়ে যায়। আমরা কেউ আর সকালবেলায়ও ওই ধার মারাই না। ভোলানাথবাবুর মুখে এই ভয়ঙ্কর কথা শুনে আমরা তিনজনেই চুপ করে বসেছিলাম। এমন সময় হঠাৎ করে একটা কান্নার শব্দ শুনতে পেলাম। কান্নার শব্দটা আসছে বাইরে থেকে। আমরা 4 জনেই নিঃশব্দে ভোলানাথবাবুর অফিস ঘর থেকে বেরিয়ে এলাম। দেখলাম ঘরের বাইরে বসে কাঁদছে ভোলানাথবাবুর ভাগ্নে সুজয়। আমাদের সকলের ধরে প্রাণ এলো। ভোলানাথবাবু সুজয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি হলো, কাঁদছিস কেন? মামা, আমি তোমাদের সব কথা শুনেছি। তোমায় একটা কথা বলবো করেও বলতে পারিনি। আমি ওই দিন জঙ্গলে গিয়েছিলাম, সমীর দাদা আমায় নিয়ে গেছিল। ভোলানাথবাবু চমকে উঠলেন। আমি থতমত হয়ে জিজ্ঞেস করলাম, মানে তুমি কিছু দেখেছো? হ্যাঁ, সব দেখেছি। সমীর দাদার বন্ধুরা মিলে ওকে ওই জঙ্গলে যাওয়ার কথা বলে, কিন্তু সমীর দাদা মনে মনে খুব ভয় পেয়েছিল। তাই আমাকে টাকার লোভ দেখিয়ে বলেছিল ওর সঙ্গে যেতে। রাতের বেলা সমীর দাদা বেরোতেই আমি ওর সঙ্গে জঙ্গলের দিকে এগিয়ে গেলাম। দাদা বলল আমি যাতে দাদার থেকে একটু দূরে দূরে হাঁটি। আসলে ও ভেবেছিল কেউ যদি ওকে ফলো করে দেখে নেয় যে ও একা আসেনি, তাহলে আবার ওর সঙ্গে ঠাট্টা তামাশা করবে। আমিও দাদার কথা মতোই ওর থেকে একটু দূরে দূরেই হাঁটছিলাম। হঠাৎ আমি ওই কান্নার শব্দ পেয়ে থমকে দাঁড়িয়ে গেলাম। নিজেকে একটা ঝোপের আড়ালে লুকিয়ে ফেললাম। সমীর দাদার হাতে টর্চ ছিল। সেই আলোতেই দেখলাম ওর পিছনে একটা মেয়ে ছেলে প্রায় উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। মেয়েটার কোলে
একটা বাচ্চা তারও স্বরে কেঁদে চলেছে। শুনতে পেলাম স্পষ্ট, সেই মেয়েটা সমীর দাদাকে বলল, এই যে শুনছেন, আমায় একটু সাহায্য করবেন? চমকে উঠল সমীর দাদা। হাত থেকে টর্চটা মাটিতে পড়ে গেল। তারপরের ঘটনা ভীষণ তাড়াতাড়ি ঘটে গেল। আমি অত অন্ধকারে কিছু স্পষ্ট দেখতে পেলাম না, কিন্তু শুনতে পেলাম আবার সেই মেয়েটির কথা। আমি আর আমার বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছি, আপনি একটু আমাদের সাহায্য করবেন? সমীর দাদা টর্চটা তুলে নিয়ে সামনে দাঁড়ানো মেয়েটাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেল। এবারে মেয়েটা নিজের বাঁ হাত ওর দিকে এগিয়ে দিয়ে কিছু একটা ধারালো জিনিস দেখিয়ে বলল, এই নাড়িটা একটু কেটে দেবে, বড় কষ্ট পাচ্ছি আমরা, দাও না গো। সমীর দাদা টর্চ ফেলে ছুটতে লাগলো। আমিও ভয়েতে আর ওখানে থাকলাম না, এক ছুটতে এখানে চলে এলাম। এতদিন ভয়েতে এই কথা কাউকে জানাতে পারিনি। আজ এত ঘটনা শোনার পর মনে হলো সব কথা বললে আমি একটু হালকা হতে পারবো। কথা শেষ করে সুজয় কাঁদতে শুরু করলো। ভোলানাথবাবু সুজয়ের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরলেন। বুঝতে পারলাম এবারে ধীরে ধীরে সুজয় সুস্থ হয়ে যাবে। মনের মধ্যে চেপে রাখা যে কথাটা ওকে এত দিন কুরে কুরে খাচ্ছিল, সেটা বলে ফেলে ও এই ভার থেকে মুক্ত হয়ে যাবে। রাতে খাবার সময় আমরা আর কেউ এই ব্যাপারে কোনো কথা বললাম না, কিন্তু আমি আর সুখেন দুজনে এই ঘটনা জানার পর স্বাভাবিক হতে পারছিলাম না। তবে কি কাল রাতে আমরা খানিকটা এইরকম ঘটনারই সাক্ষী হয়েছি? আমরা দুজনেই স্পষ্ট শুনেছি একটি মহিলার গুনগুনানি কণ্ঠস্বর এবং একটি সদ্যজাত শিশুর কান্না। তাহলে কি মুসলগঞ্জ গ্রামের এই ঘটনাটা সত্যি? সত্যি কি এই জঙ্গলে এখনো খেন্তির অতৃপ্ত আত্মা নিজের সদ্যজাত শিশুকে নিয়ে ঘুরে বেড়ায়? রাতে আমরা 3 বন্ধু মিলেই করিডোরে বসে সিগারেট খাচ্ছি। এমন সময় হঠাৎ অমিয় আমাদের দিকে তাকিয়ে হো হো করে হাসতে শুরু করলো। এমন অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। কোনো রকমে নিজের হাসি থামিয়ে অমিয় বলল, হেব্বি প্ল্যান করেছিস তোরা আমায় ভয় দেখানোর। যত গল্প গুজব শুনিয়ে আমায় ভয় দেখার ইচ্ছে না তোদের? আমি হতভম্ব হয়ে চুপ করে বসে রইলাম। সুখেন বলল, তোর কি মাথা খারাপ অমিয়? আমরা এরকম পাগলামি করব কেন? তুই যা শুনেছিস সেটা সত্যি শুনেছিস, আমরা কিছু প্ল্যান করিনি। মানে তোরা বলতে চাইছিস ভোলানাথ বাবু আর সুজয়ের সঙ্গে হাত মিলিয়ে তোরা আমায় ভয় পাওয়াতে চাসনি, তাই তো? আমরা সব বিষয় নিয়ে খিল্লি করি না অমিয়, সেই স্বভাব শুধু তোর আছে। এমন সময় অমিয়র মাথায় কি ভূত চাপলো জানি না, হঠাৎ উঠে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, খেন্তি, কোথায় গেলি রে? সাহস থাকলে সামনে আয়। আমি আর সুখেন চমকে উঠলাম। অমিয়র হাত ধরে টেনে চেয়ারে বসানোর চেষ্টা করলাম, কিন্তু অমিয় নাছোড়বান্দা। চিৎকার করে বলল, খেন্তি, আয় আমার সামনে আয়, দেখ আমি এসেছি, আমিই তো সেই তান্ত্রিক। তুই তো সবাইকে মারলি, আমায় মেরে যা দেখি, কেমন তোর সাহস। এমন সময় ঘটল এক অদ্ভুত ঘটনা। জঙ্গল থেকে সোজা একটা ছোটোখাটো গাছের ডাল আমাদের দিকে কেউ ছুঁড়ে মারল। আমি আর সুখের নিজেকে বাঁচিয়ে নিলাম, কিন্তু ডালটা এসে লাগলো অমিয়র মাথায়। ও ছিটকে করিডোরের এক কোণে। যদিও জঙ্গল থেকে রিসর্টের দূরত্ব খুব একটা নয়, কিন্তু তা বলে এতটাও কাছে নয় যে একজনের মাথা লক্ষ্য করে ওই জঙ্গল থেকে কেউ ডাল ছুঁড়ে মারতে পারে। আমার সর্বশরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সুখেনকে দেখলাম থরথর করে কাঁপছে, কিন্তু অমিয়র চোখে তখন তীব্র রাগ। মাটি থেকে উঠেও সুখেনের গলা চেপে ধরে বলল, সত্যি করে বল, কাকে লাগিয়েছিস আমার পেছনে? তোর সাথে খিল্লি করি বলে তুই কি ভেবেছিস আমাকে ভয় দেখিয়ে তুই বদলা নিবি? দাঁড়া, আগে দেখি ওই জঙ্গলে কাকে লুকিয়ে রেখেছিস, তারপর তোদের দেখে নেব। এই অমিয় মিত্তিরকে ভয় দেখানোর সাধ্য তোদের বাপেরও নেই। এই বলে অমিয় হাতে একটা টর্চ নিয়ে রিসর্ট থেকে বাইরে বেরিয়ে গেল। আমরা ওর পিছনে ছুটে গিয়ে দেখলাম রিসর্ট থেকে বেরিয়ে অমিয় সোজা ওই জঙ্গলের দিকে এগিয়ে গেল। আমিও ওর পিছনে যাচ্ছিলাম, কিন্তু সুখেন আমায় বাধা দিল। আমরা রিসর্টের সবাইকে সবটা বললাম। আশেপাশের কিছু লোকও হই হট্টগোল শুনে কিছুক্ষণের মধ্যেই রিসর্টে চলে এলো।
চারিদিকে হইচই পড়ে গেল, কিন্তু ভোরের আগে কেউ ওই জঙ্গলে প্রবেশ করতে চাইবে না। সেই কয়েকটা ঘন্টা আমি আর সুখেন কেবলই প্রার্থনা করে গেছি অমিয়র ফিরে আসার, কিন্তু সময় যে কেটে গেল। ভোর হওয়ার কিছু পূর্বে আমরা সবাই হঠাৎ শুনতে পেলাম সেই বাচ্চার কান্নার শব্দ, সঙ্গে সঙ্গে সেই মহিলার গুনগুনানি। আমাদের অবস্থা তখন কাটা ছাগলের মতো, ছটফট করে যাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না আমাদের সাথে কি হতে চলেছে। ভোর হওয়ার সাথে সাথেই সেই শব্দজোড়া আস্তে আস্তে বাতাসে মিলিয়ে গেল। পূবের আকাশে ভোরের আবছা আলো খেলে উঠল। আমরা অনেকে মিলে বেরিয়ে পড়লাম সেই জঙ্গলের দিকে। ভোর হওয়ার সাথে সাথেই সেই শব্দজোড়া আস্তে আস্তে বাতাসে মিলিয়ে গেল। পূবের আকাশে ভোরের আবছা আলো খেলে উঠল। আমরা অনেকে মিলে বেরিয়ে পড়লাম সেই জঙ্গলের দিকে। কিছুক্ষণ পর আমরা পৌঁছলাম সেই বট গাছের সামনে। সেখানের দৃশ্য দেখে সুখেন সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো। আমরা সবাই মিলে দেখলাম বট গাছের একটা ডালে ঝুলে রয়েছে অমনি। ওর দৃষ্টি বিস্ফারিত, চোখ মুখে তখনও রয়েছে ভয়ের ছাপ। ওর ঝুলন্ত শরীর তখন সামান্য দোল খাচ্ছে। ভোরের আলোতেও আমরা বুঝতে পারলাম যে ওর গলায় ফাঁস দেওয়া হয়েছে একটি নাভি রজ্জু বা আম্বেলিকাল কর্ডের দ্বারা। এতক্ষণ তোমরা শুনলে অঙ্কিতা ঘোষের কলমে ভৌতিক গল্প মুষলগঞ্জের জঙ্গলে। বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছে তারা হলো: কথকে ছিল সৌরভ, মিথিলা এবং খেন্তির ভূমিকায় ছিল পিয়ালি, সমীর এবং অমিয়র ভূমিকায় ছিল তনয়, সৌগত হয়েছে শুভ্রজ্যোতি, সুখেনের ভূমিকায় ছিল রাজ, ভোলানাথ বাবু এবং সাধুর চরিত্রে ছিল সম্রাট, সুজয়ের ভূমিকায় ছিল প্রয়াস, করবী হয়েছে সৃজিতা, আর গল্পের সূত্রধার এবং শাশুড়ির চরিত্রে ছিলাম আমি মৌমিতা। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমাদের নিবেদন তোমাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল। আজ তবে এইটুকুই রইল, আবার ফিরবো খুব তাড়াতাড়ি। শুনতে থেকো লাইসেন্স টু থ্রিল।